দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় রবি থেকে বৃহস্পতি 5 কর্মদিবসে যমুনা টেলিভিশনের স্টুডিও থেকে রাত 11টায় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু। এই অনুষ্ঠানে সচরাচর আমরা দিনের উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ বিশেষ করে রাজনীতি নিয়ে কথা বলে থাকি, আজও তার ব্যতিক্রম হচ্ছে না। সেই সব বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ব্যারিস্টার অসীম, স্বাগত, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। ব্যারিস্টার রাশনা, আপনাকেও স্বাগত, ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ। আপনাকেও স্বাগত, ধন্যবাদ। সাইফ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি, কারণ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধ করা হলো, নিষেধাজ্ঞা দেওয়া হলো আপনাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে। প্রশ্নটা খুব সহজ। প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা তারা একাধিকবার বলেছিলেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কোনো চিন্তা ভাবনা তাদের নেই। হঠাৎ করে এই সরকারের ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রীয় প্রোটোকল ব্যবহার করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট তিনি বিদেশ চলে যাওয়ার পর আপনারা একটা আন্দোলন শুরু করলেন এবং সেই আন্দোলনে আপনি একটা সময়সীমা দিলেন, এমনকি সময়সীমাটা ঘন্টার হিসেবেও দিলেন যে 1 ঘন্টার ভিতরে ঘোষণা না আসলে আপনারা যমুনার দিকে যাবেন। এবং আমরা দেখলাম তার আগেই উপদেষ্টা পরিষদের বৈঠকে বসলাম, 2.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত আসলো। ফলে আওয়ামী লীগের এই কার্যক্রম নিষিদ্ধ করে আসলে এনসিপি রাজনৈতিকভাবে কতটা অর্জন করলো? দেখুন, আসলে এটা এনসিপির অর্জনের থেকে আমি বলবো যে বাংলাদেশে আপামর জনগণের যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটার আসলে বাস্তবায়নের একটা ফার্স্ট স্টেপ কালকে এসছে। এটা আমি বলবো যে জনগণ এবং জুলাই অভ্যুত্থানে গণঅভ্যুত্থানে যারা আহত ছিলেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জয় আমি বলতে চাই। তো সেই জায়গা থেকে যখন 5 আগস্টের পর থেকেই আমাদের কিন্তু মূলত মেইন একটা এজেন্ডা ছিল যে আওয়ামী লীগকে একটি আইনি প্রক্রিয়াতে দিয়ে মানে বিচারিক প্রক্রিয়াতে নিয়ে তাদেরকে নিষিদ্ধ করার যে জায়গাটাতে যাওয়া। কিন্তু সেই জায়গায় আমরা দেখছিলাম অনেক গড়িমসি করা হচ্ছে। এছাড়া আমাদের যেই সব বিদ্যমান রাজনৈতিক দলগুলো যারা ছিলেন তারাও কিন্তু এই ব্যাপারে কিন্তু কনফিডেন্ট না, এবং সেই ব্যাপারগুলো সবসময় তারা অ্যাভয়েড করে গেছেন যে জনগণ সিদ্ধান্ত নেবেন বা এরকম প্রক্রিয়ার দিকে গেছে। তো যখন আমরা জাতীয় নাগরিক কমিটি আসলে গঠন করি তখনও কিন্তু আমাদের মূল একটা এজেন্ডা ছিল এই আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধকরণের যে জায়গাটা। তো সেটা নিয়ে কিন্তু আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আপনি জানেন যে এনসিপি গঠন করার পর থেকে ঈদের সময়টায় আমাদের তখন সেরকম কার্যক্রম ছিল না, কিন্তু এর পরবর্তীতেই কিন্তু আমরা গত সপ্তাহে কিন্তু ঢাকা মহানগর 2 তারিখে আমরা কিন্তু একটা বড় সমাবেশ করি এই মানে বিচারিক প্রক্রিয়া এবং আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে। সেখানে কিন্তু মানুষের ব্যাপক একটা সাড়া ছিল, এবং আমরা যখন দেখলাম যে আসলে 5 আগস্টের পরেই ক্যান্টনমেন্টে 700-র অধিক আসলে আওয়ামী লীগের বড় বড় রাঘব বোয়ালরা যেখানে লুকিয়েছিল এবং কিভাবে তারা পালাচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা বেশ সন্দেহান ছিলাম। আমরা দেখতে পাচ্ছিলাম যে সরকারি বিভিন্ন লোক, তারপরে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের সাথেও কিন্তু লিয়াজু করে কেউ কেউ সেফ এক্সিট কিন্তু পেয়ে যাচ্ছিল। তো সেই জায়গা থেকে আমরা আস্তে আস্তে গুছাচ্ছিলাম এবং আমরা মানে জনগণের সাথে যে সম্পৃক্ত হওয়ার যে জায়গাটা সেটা আমরা তৈরি করছিলাম। এবং আপনি দেখেছেন যে হামিদ পালিয়ে যাবার পরে কিন্তু মানুষ আরও মানে ফেপে ওঠে, ফুসে ওঠে। এবং আমাদের কেন বলছেন, মানে এয়ারপোর্ট দিয়ে কি পালিয়ে যাওয়া যায়? মানে পুলিশ প্রোটোকল, ওনার পাসপোর্টের সিল, উনি কূটনৈতিক পাসপোর্ট ইউজ করেছেন, নাকি তাকে পালিয়ে যেতে কেউ সহায়তা? আমি এটাকে পালিয়ে যাওয়াই বলবো, কারণ আমার ওই কাঠামোগত জায়গা থেকে আসলে সেই সব সুযোগ করে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় কারণ তার তো একটি মানে বিচারিক প্রক্রিয়াতে যাওয়ার কথা ছিল, তার একটা মামলা ছিল, সে মানে খুনির অপরাধীর একটা মামলাতে সে ছিল, কিন্তু সে জায়গা থেকে সেফ এক্সিট পেয়ে গেছে। সেখানে কারা আসলে মানে যুক্ত ছিল সেগুলো এখন আমার মনে হয় যে বের হয়ে আসা উচিত। এবং পরবর্তীতে এটাতে যখন জনগণ আসলে ফেপে উঠলে, ফুসে উঠলে, এবং এনসিপি কিন্তু হাসনাত আবদুল্লাহ কিন্তু প্রথম এই ঘোষণাটা দেয়, সেই সাথে কিন্তু জুলাইয়ের সময় যতগুলো রাজনৈতিক দল এবং যত ছোট ছোট মানে সংগঠন যারা গড়ে উঠেছিল তারা কিন্তু সেই দাবিতে মাঠে নামে এবং তারা কিন্তু এই একটা নতুন করে আন্দোলনটা সফল করে। তবে আমার যেটা একটা মানে কষ্টের জায়গা, বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে কিন্তু আমরা আসলে সে সময় কোনোভাবেই মাঠে পাইনি। ফলে এটি নিঃসন্দেহে আপনাদের একটু সফলতা। কিন্তু আমার একটু ছোট্ট জানার বিষয় যে প্রথম যখন হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দিলেন, হাসনাত আবদুল্লাহ আপনাদের আমরা যদি ধরে নিই তৃতীয় শীর্ষ নেতা, ফলে সেটা কি তার ব্যক্তিগত স্ট্যান্ড ছিল নাকি এটা এনসিপির কোনো সমন্বিত সিদ্ধান্ত ছিল এবার যে আন্দোলনটা হলো? 1, 2 হচ্ছে, এবং আমরা দেখলাম আন্দোলনটা আসলে গতি পেল যখন সেখানে আমাদের ইসলামী দলগুলো, বিশেষ করে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়েন করলো তারপরে।
ফলে এই অর্জনটা কি এনসিপির অর্জন, নাকি এর পেছনে সবচেয়ে বড় শক্তি হিসাবে জামাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবিরও কাজ করেছে? আমি মনে করি এটা আসলে মানে আমি প্রথম বললাম যে বাংলাদেশের জনগণের এটা জয়। এনসিপির জায়গা থেকে তো আমরা ধারাবাহিকভাবে এই কার্যক্রম শুরু করছিলাম, কিন্তু সেই অ্যাটেম্পটা আসলে হাসনাত আবদুল্লাহ নিজে নিয়েছে। এবং যখন দলীয় ফোরামে আমরা আলোচনা করেছি, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ, আমরা এই দাবিতে মাঠে নামবো। হাসনাত আবদুল্লাহর সাথে পুরো এনসিপি মাঠে নেমেছে, কিন্তু আমরা চেয়েছি যে এই আন্দোলনটি কোনো দলীয় ব্যানারে না করতে, কারণ দলীয় ব্যানারে অনেকের সাথে আমার আদর্শিক জায়গা বা রাজনৈতিক জায়গা থেকে অনেকের সাথে আমার মতদর্শের পার্থক্য থাকতেই পারে। তো সেই জন্য আমরা চেয়েছি যে এটা আমরা আসলে দলীয় ব্যানারে না করি, এই জায়গা থেকে যেন অন্যান্য দলগুলোও আসতে পারে। আমরা চেয়েছি বিএনপি সহ বড় যেই রাজনৈতিক দলগুলি আছে তারা আসবে। আপনি যেদিন প্রথম দিন যেদিন দেখবেন, সেদিন কিন্তু জামাত ইসলামী বা এরকম কোনো বড় দলগুলো কিন্তু আমাদের সাথে কোনো সময় সম্পৃক্ত ছিল না। সেখানে আপামর জনতা রাত 2টা-3টার সময় মানুষ সব মাঠে নেমে এসছে এবং যমুনার ওইদিকে চলে এসছে। অনেক জায়গায় বাধা পাওয়ার পরেও কিন্তু তারা এসছে। তো সেই জায়গা থেকে আমরা স্টেপ একটা করে স্টেপ আমরা তারপরে যমুনার ওইখানে আমরা আলাদা করে একটা প্রোগ্রাম করলাম। ব্যারিস্টার রাশমি ইমাম, রাজনৈতিক দলের কার্যক্রম, আওয়ামী লীগ ধরেন জাতিসংঘের হিসেবে 1400 জন মানুষকে হত্যার দায়ে জাতিসংঘ তাকে অভিযুক্ত করেছে, জাতিসংঘের তদন্ত কমিটি। ফলে সেটিতে তো নিশ্চয়ই বিএনপি বলি বা এনসিপি বলি কারো কোনো প্রভাব নেই। ফলে সেরকম একটা, সেটি যদি দলীয় সিদ্ধান্ত হয়, সেই সরকার বা ওই সময় দায়িত্বশীল যারা, তাদের বিচারেরও সুপারিশ করা হয়েছে। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ এই কাজ করেছে কিনা সেটি নিয়ে খোদ জাতিসংঘ কনফিউজ, এবং জাতিসংঘ বলেছিল সম্ভবত যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তারা না। এমনকি আমরা আওয়ামী লীগের একদম শেষ সময় জামাত ইসলামকে নিষিদ্ধ করার একটা উদ্যোগ দেখেছিলাম, সেটিও খুব বেশি কাজে আসেনি। ফলে যে দল নিষিদ্ধটা যে প্রক্রিয়ায় করা হলো, সেটা কতখানি বিধিসম্মত, আইনসম্মত, একজন আইনজীবী হিসেবে আপনার ব্যাখ্যা কি? জি, ধন্যবাদ। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখন। তো আমরা তো সবাই দেখেছি পত্রপত্রিকায়, এবং আইনটা দেখারও একটু সুযোগ আমার হয়েছে। এই সন্ত্রাস বিরোধী আইন 2009 সালের, সেটারই সেকশন 18-এর অধীনে গভর্নমেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে নিষিদ্ধ করার জন্য যে কোনো সংস্থাকে। কিন্তু ওখানে বিশেষ করে বলা আছে যে কোনো কারণে বা গভর্নমেন্টের ইচ্ছে হলেই সেটা করতে পারবে না, যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। এখন প্রশ্ন উঠছে যে যুক্তিসঙ্গত কারণ ছিল কি না, এবং এটার পক্ষে বিপক্ষে দু ধরনেরই আর্গুমেন্টস আছে। যুক্তিসঙ্গত কারণে যদি করে থাকে তাহলে এক সিচুয়েশন, যুক্তিসঙ্গত কারণে যদি না প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রিভিউ করা যাবে, গভর্নমেন্টের কাছেই আবার আবেদন করা যাবে যে তাদের এই সিদ্ধান্তটা রিভিউ করার জন্য। তারপরে সেই রিভিউর আদেশের এগেনস্টে আপনি হাইকোর্ট বিভাগে আপিলও করতে পারবেন। সো এই ফোরামগুলো কিন্তু এখনো খোলা আছে যদি যুক্তিসঙ্গত না হয়ে থাকে। এখন প্রশ্ন উঠছে যে যুক্তিসঙ্গত কি না। তো যুক্তিসঙ্গত কি না এ ব্যাপারে প্রথমত তো ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং যে প্রতিবেদনটা আমরা দেখেছি, অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এটা একটা জাস্টিফিকেশন হিসেবে দেখানো যেতে পারে, বিশেষ করে এটা যেহেতু ইউএন একটা সর্বগ্রহণযোগ্য সংস্থা, আন্তর্জাতিক একটা সংস্থা। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা কিন্তু যে স্ট্যান্ডার্ড অফ প্রুফটা ইউজ করে, সেটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড যে ক্রিমিনাল মামলাতে যেটা আমরা ইউজ করি, যেটাকে বলে বিয়ন্ড অল রিজনেবল ডাউট, ওই স্ট্যান্ডার্ড অফ প্রুফ কিন্তু এনকোয়ারির ক্ষেত্রে ব্যবহার করে না, একটা লোয়ার স্ট্যান্ডার্ড অফ প্রুফ। এবং ইউএন রিপোর্টে এটা বলা আছে যে আপনারা যদি ক্রিমিনাল মামলা করতে চান তাহলে এই রিপোর্ট ইজ নট সাফিসিয়েন্ট, আপনার ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশন করতে হবে। সো এটা একটা লিমিটেশন বলে গণনা করা যেতে পারে এই রিপোর্টের। তারপরেও যেহেতু এটা ইউএন থেকে আসা একটা রিপোর্ট, একটা বড় ধরনের ভূমিকা রাখবে। তারপরে আরেকটা জিনিস যেটা ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে গুম কমিশনের যে রিপোর্টগুলো বের হয়েছে, এই গুম কমিশনের এনকোয়ারির রিপোর্টগুলো, যে এগুলো যুক্তিসঙ্গত কারণ বা গ্রাউন্ডস হিসেবে দেখানো যেতে পারে, কিন্তু লিমিটেশনটা ওখানেও কিন্তু একই। এটা একটা এনকোয়ারি কমিশন, এটা কিন্তু ইনভেস্টিগেশন কমিশন না, এটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন না। তো ওটা একটা লিমিটেশন। আর আপনি যে আরেকটা তথ্য দিলেন যে ইউএন রিপোর্টে সুপারিশ আকারে বলেছেন যে তারা রাজনৈতিক দল নিষিদ্ধকরণের পক্ষপাতী না, কারণ তাদের মতে এটা ডিসএনফ্র্যাঞ্চাইজ করা হয় একটা বড় পার্ট অফ দ্য পপুলেশনকে। এখন এটা তাদের সুপারিশ, প্রথমত এটার এগেনস্টও আমরা ক্রিটিসিজম লেভেল করতে পারি যে তাদের স্কোপটা বা পরিধিটা কি ছিল, তাদেরটা খুব লিমিটেড ছিল। এই 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, যে 15 আগস্ট পর্যন্ত যেগুলো হয়েছিল সেগুলো। তো এর আগেও তো আওয়ামী লীগ অনেক ধরনের
অপরাধ করেছেন। সো সেগুলো গণনায় নিয়ে একটা দাঁড় করানো যেতে পারে যে যুক্তিসঙ্গত কারণ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের, কিন্তু তারপরেও যে তাদের অনেক অ্যাভিনিউ আছে, রিভিউ করতে পারেন, হাইকোর্টে অ্যাপিল করতে পারেন, যেগুলো তাদের কাছে খোলা। এবার যদি আমরা চলে আসি যে নির্বাচন করতে পারবে কিনা, এটার পরে কিন্তু নির্বাচন কমিশনকে ক্ষমতা দেয়া হয়েছে, গণপ্রতিনিধিত্ব যে আদেশটা আছে সেখানে যে কি কি কারণে নির্বাচন কমিশন রেজিস্ট্রেশন বাতিল করতে পারে, এবং তার মধ্যে একটা কারণ হচ্ছে যদি সরকার নিষিদ্ধ করে থাকে। সো এটা অলমোস্ট অটোমেটিক ওই প্রসেসটা, সরকার নিষিদ্ধ করলে নির্বাচন কমিশন বাতিল করতেই পারে। সেখানে কিন্তু তাদেরকে শুনানি, দলের কার্যক্রম নিষিদ্ধ আর দল নিষিদ্ধ দুটো জিনিস কি একই না কোনো ফাঁক আছে? ভাষাটা যেটা ব্যবহার করা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশে, যে পলিটিক্যাল পার্টি যদি ব্যান করে থাকে, হ্যাঁ, কিন্তু সরকার যে কার্যক্রম, এখানে আসছে সরকার তো আরেকটা অ্যামেন্ডমেন্ট আমি কিছুক্ষণ আগে এই পত্রিকায় দেখলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের আইনটাকে, এই সন্ত্রাস বিরোধী আইনকে অলরেডি সংশোধন করা হয়েছে এবং পরিধিটা সরকারের ক্ষমতা বাড়ানো হয়েছে যে দলের কার্যক্রমও নিষিদ্ধ করতে পারেন। এবং আরেকটা জিনিস আছে যে এক্সিস্টিং আইনেও কিন্তু সেকশন 20-তে যে কি কি সরকার পরবর্তী স্টেজে করতে পারে নিষিদ্ধ করার পরে সেগুলোও দেয়া আছে। সেখানে ধরেন অফিস বন্ধ করা থেকে, ট্রাভেল ব্যান ইম্পোজ করা থেকে, সম্পত্তি বাজেয়াপ্ত করা থেকে, পোস্টাল টোসের বাজেয়াপ্ত করা থেকে, সাইবার স্পেসের রেস্ট্রিকশন দেওয়া থেকে, এগুলো কিন্তু অলরেডি ছিল, কিন্তু আরও ব্ল্যাঙ্কেট একটা প্রহিবিশন ইন্ট্রোডিউস করা হয়েছে এই আইনটা সংশোধন করে। তো এখন যদি চ্যালেঞ্জড হয় এই সিদ্ধান্তটা, যেটা চ্যালেঞ্জের অ্যাভিনিউ আইনে দেয়া আছে, আমি আপনাকে বললাম যে রিভিউ তখন তারা এসব জিনিস ইউজ করে প্রমাণ যদি করতে পারে যে এটা যুক্তিসঙ্গত ছিল, তাহলে এই নিষিদ্ধ মানে ব্যানটা বহাল থাকবে। জি, নাসরুদ্দিন অসীম, বিএনপিকে নিয়ে অনেক প্রশ্ন, ধরেন এনসিপি যেরকম তুলছে, অন্য অনেকেই বলছে, বিশেষ করে যদিও বিএনপি আজকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অফিসিয়ালি, কিন্তু বিএনপি বলছে এরও অনেক আগে প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাতেই বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে আওয়ামী লীগকে বিচার এবং তাদের নিষেধাজ্ঞার বিষয়ে বলা হয়েছিল। কিন্তু এইবার কি কোনো কারণে বিএনপি এই আন্দোলনে, বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করার শেষ 3 দিনের যে আন্দোলন, তাতে একটু এড়িয়ে চললো, অথবা এটি নিয়ে আসলে বিএনপির স্ট্যান্ডটা কি? ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা আর আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করা, রাসনা উনি খুব ভালো করে বলতে পারেন, আমাদের সহ আলোচক যিনি আছেন, আপনি নিজেও জানেন যে আপনার রুল ইস্যু করা আর কখনো কখনো রুল এবং স্টে দেওয়া দুটো জিনিস একসঙ্গে আছে। তো সেক্ষেত্রে আমি যেটা বলি, আপনি যে কথাটা সূত্র ধরলেন এবং আমার সহ আলোচক যে কথাটা বললেন যে বিএনপিকে অনেকটা এক ধরনের দোষারোপ করার যে একটা এই প্রক্রিয়া, এটা অনেক দিন থেকে মানে চলে এসছে। ফেব্রুয়ারি মাসে আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে যে অর্জনটা হয়েছে, যে পেন্ডিং হিয়ারিং অফ দি আওয়ামী লীগস ট্রায়াল, দেয়ার অ্যাক্টিভিটিস শ্যাল বি স্টেড, এটা অনেকটা এরকম হয়েছে। টিল পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল, লেট দিস সাবজেক্ট ম্যাটার বি স্টেড for a particular period, whatever it is 2 months, 3 months, 4 weeks, 2 weeks, whatever it is. এটা অনেকটা সে ধরনের। সো বিএনপি যেটা বলেছিল আজ থেকে কমাস আগে, ফেব্রুয়ারি মাস মানে 6 মাস আগে, 6 মাস আগে যে বিএনপির যে দাবি দেওয়া ছিল সেটা আপনার গতকালকে সরকারের পক্ষ থেকে এসছে। তাহলে দেশ এবং জাতি জানতে পারবেন বা বুঝতে পারবেন যে কোনটা কার অর্জন। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার অর্জন বিএনপির নাকি এনসিপির অর্জন, না জামাতের অর্জন, না অন্য কারো অর্জন, সেটা না। আমি দেশের মানুষের অর্জনটা কোথায় সেটাই কিন্তু দেখানোর চেষ্টাটা করব। আপনি এখন যে কথাটা বললেন যে আমরা এত আইনের দোহাই না দিয়ে স্পষ্ট একেবারে প্লেন অ্যান্ড সিম্পল, ইফ ইউ গো টু দ্য ডিটেলস অফ দি ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টান্সেস দ্যাট হ্যাজ টেকেন প্লেস ডিউরিং লাস্ট 15 years, আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য অনেকগুলো কারণ আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তার মধ্যে একটা জিনিস আছে যে ইললিগাল অর আনডেমোক্রেটিক প্র্যাকটিসেস, যেটার মধ্যে বলা আছে যে ইফ এ পার্টি এঙ্গেজেস ইন ইলেকটোরাল ফ্রড, কারাপশন অর পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস, ইফ ইট আন্ডারমাইন্স ডেমোক্রেটিক প্রসেস, দ্যাট ইজ রিফিউজিং টু অ্যাকসেপ্ট ইলেকশন রিজাল্টস অ্যান্ড ইনসাইটিং রেবেলিয়ন। আপনি কি বলতে পারেন যে আওয়ামী লীগের ব্যতিক্রম ছিল? 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে,
2014 সালের নির্বাচনটা কী ছিল সবাই জানে, 2018 সালের নির্বাচনটা কী ছিল, 2024 সালের নির্বাচনটা কী ছিল। এই তিনটা যদি আপনি ক্যাটেগরিক্যালি ধরেন আর যদি ওয়ার্ডিংগুলো ধরেন যে যেটা আপনার এঙ্গেজেস ইন ইলেকট্রাল ফ্রড, এক্সট্রিমিস্ট পার্টিস দ্যাট প্রমোট, সেটা না, করাপশন এবং পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস, এগুলিকে যারা মনে করেন যে আন্ডারমাইন করেছে তাদেরকে ব্যান করতে পারে, যে কোনো দেশ ব্যান করতে পারে। এটার জন্য আপনি মনে করেন যে কি কনভেনশনাল যে আইন আছে আমাদের, তার এখন যেটা করা হচ্ছে সেটা কি গেজেট নোটিফিকেশন দিয়েই কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটাকে স্থগিত করবে। কিন্তু আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করে স্থগিত করবেন। গত কি এই 6 মাস 7 মাসে কি আওয়ামী লীগ কখনো মিছিল করেনি? বাস্তবতাটা যদি আমরা রিয়ালাইজ করি, আমাদেরকে তো শেকড় নির্মূল করতে হবে একেবারে অনেক গভীর থেকে, তাই না? তো আপনি এখন কি করছেন, কি দোষারোপ করছেন। আপনি দোষারোপ করে কি কোনো কিছু অর্জন করতে পারবেন? বা আপনি কি একা কোনো কিছু আপনার নির্মূল করতে পারবেন? বা আপনি মনে করেন যে একা কোনো কিছু রেজিস্ট করতে পারবেন? নিশ্চয়ই না। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি, এই যে ব্লেম গেমের একটা জিনিস, তার মধ্যে কিন্তু এটা হারিয়ে যাবে। কিন্তু অসীম ভাই, এটাও তো সত্য যে আপনারা এই 2 দিন মাঠে নামেন নাই। আমাকে একটা কথা বলেন, আমাদের আমি আপনাকে বলি, না না, অবস্থানটা নিয়েছিল। আমি আজকে একজনের একটা দেখেছি, ফেসবুক স্ট্যাটাস দেখেছি যে শাহবাগ একটা অভিশপ্ত জায়গা। 2013 সালেও কিন্তু বিএনপি শাহবাগে যায়নি। বিএনপি কি অর্জন করেনি শাহবাগে না গিয়ে? এবারও শাহবাগে না গিয়ে বিএনপির যে অর্জনটা, সেটা হচ্ছে যে শাহবাগে গিয়ে যারা অর্জনটা করেছে, এটা তো বিএনপি ফেব্রুয়ারি মাসেই করেছে, নতুন করে তো কেউ করেনি। তো এখন আমার কথাটা হচ্ছে, এই শাহবাগে কেন বসছে? 2013 সালেই বা কেন বসছিল? এবছরই বা কেন বসছিল? আমাদেরকে দেখা উচিত সেটা, কিন্তু যে আপনি দৃষ্টিটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন, তার বাইরে আপনার দৃষ্টিটা অন্যদিকে থাকা উচিত ছিল। যে ন্যাশনাল ইস্যু কী ছিল, ইন্টারন্যাশনাল ইস্যু কী ছিল, আপনি সেটার থেকে আমার কেন জানি মনে হয় যে আপনার দৃষ্টিটাকে অন্যদিকে ফেরানোর জন্য এ ধরনের ইস্যু তৈরি করা হয়েছে। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, কাকে নিষিদ্ধ করবেন না করবেন, আমি মনে করি যে নির্বাচনটা অতি সত্বর দরকার। নির্বাচন, এই যে এ ধরনের ষড়যন্ত্র বা খেলা যেগুলো চলছে, এটা সাধারণ জনগণের আপনার দৃষ্টিটাকে ভিন্ন খাতে ফেরানোর জন্য করা হচ্ছে। আমরা আন্তর্জাতিকভাবে অনেক বেশি সমস্যার সম্মুখীন হব আগামী কয়েক মাসের মধ্যে। জি, এবং এর ফলে এই আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞার প্রভাব কি, অথবা নিষিদ্ধ যে আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ হলো, তাদেরই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, মানে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ হলো, আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ হলো, সেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, সেই প্রসঙ্গে আলোচনা করতে চাই। সাথে এর ফলে অন্তর্বর্তী সরকার নতুন করে আর একটা চাপে পড়লো কিনা, সেই প্রসঙ্গে কথা বলবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিন। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রসঙ্গে কথা বলছি আমরা। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম আছেন আমাদের সঙ্গে, বিএনপি নেতা এবং আইনজীবী। ব্যারিস্টার অসীম, এই নিষিদ্ধ কর্মকাণ্ড নিষিদ্ধ করা যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? তারা কি নির্বাচন করতে পারবে? তারা কি ভবিষ্যতে আবারও ফিরতে পারে? নাকি নিষিদ্ধ মানে আওয়ামী লীগ একেবারে বাতিল হয়ে গেল মুসলিম লীগের মতো? দেখুন, একটা জিনিস, নিষিদ্ধ মানেই তো নিষিদ্ধ, তার নাম ওয়াইপড আউট ফ্রম দ্য হিস্ট্রি, সোজা কথা এটা। এখন কথাটা হচ্ছে যে আওয়ামী লীগকে তো সরকার নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত থাকবে। আমি যে কথাটা আগেই বলেছি যে চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত এটা স্টেই থাকবে। এটা হচ্ছে যে অবস্থানটা, বর্তমান অবস্থানটা। তো আমার কাছে একটা জিনিস মনে হয় যে এখানে এক ধরনের ব্লেম গেম কিংবা আপনার কাউকে উপরে তোলা বা কাউকে আন্ডারমাইন করা, এ ধরনের একটা অবস্থা বা এ ধরনের একটা খেলা এই অন্তর্বর্তীকালীন সরকার খেলে যাচ্ছেন। হাসিনাও কিন্তু এটাই খেলেছিলেন। 2018 সালে, আমি একটু উদাহরণ দিয়ে একটু বলি, 2018 সালে যখন কোটা বিরোধী আন্দোলন চলছিল, একটা পর্যায়ে এসে সরকার আন্দোলনের গতিপথটাকে স্লথ করার জন্য বা স্টিমিত করার জন্যে তারা কিন্তু মেনে নিয়েছিলেন। মেনে নিয়ে যেটা করেছেন যে চোরেরে বল চুরি কর, গেরস্থরে বল সজাগ থাক। হাইকোর্টে আপনার মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানরা আপনার রিট পিটিশন দায়ের করেছিলেন। একটা পর্যায়ে রিট আপনার অ্যাপিলেট ডিভিশনে গেছেন।
তো সে জায়গাতে গিয়ে অ্যাপেলেট ডিভিশন কি করলো, হাসিনা যেটা মেনে নিল সেটাকে রিভার্ট করে দিল, করে দেওয়াতে আন্দোলনে আবার নামলো। তার মানেটা কি? হাসিনা নিজে অ্যাডমিট করেছেন যে আমি ত্যক্ত বিরক্ত হয়ে ছাত্রদের উপর তখন মেনে নিয়েছিলাম, এটা বলেছিলেন। তো এখনও অনেকটা সেরকম ত্যক্ত বিরক্ত হয়ে আমরা মেনে নিলাম। ওয়ারেস আমরা শান্তশিষ্টভাবে অফিসিয়ালি নিয়মতান্ত্রিকভাবে আমার দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব দলের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আপনার রিটেন অ্যাপ্লিকেশন দিয়েছেন, চিঠি দিয়েছেন। সেটা কিন্তু আসেনি। আজকে বলা হচ্ছে, অনেকে বলে যে কেন আমরা শাহবাগে গেলাম না। সালাউদ্দিন সাহেব নিজেই বলেছেন যে শাহবাগে গিয়ে আমার কি দরকারটা কি, আমার তো যেটা বলার দরকার যে প্রপার চ্যানেল যেখানে, শাহবাগ তো কথা বলে না নিজ থেকে, ওটা জড়বস্তু। আপনি শাহবাগে গেলে তো আমাদেরকে 13 সালের কথা মনে করিয়ে দেয়, শাহবাগ আমাদেরকে শাপলা চত্বরের কথা মনে করিয়ে দেয়। তাহলে এখন এই আওয়ামী লীগের ভবিষ্যৎ কি অসীম ভাই? আওয়ামী লীগের সঙ্গে আপনারা দীর্ঘদিন রাজনীতি করেছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। দেখুন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে না হবে, দেশে তো প্রচলিত আইন আছে। আজকেও কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে পৃথিবীতে আন্তর্জাতিক বিশ্বের চোখে আওয়ামী লীগ তো একটা ফেসিস সংগঠন, ফেসিস সংগঠনের রাজনীতি করার কোনো সুযোগ নেই, অধিকার নেই। তাহলে সরকার কিন্তু আগ বাড়িয়ে যদি কোনো কিছু করতে হয়, সরকারই কিন্তু করতে পারেন। বিএনপিকে ব্লেম না দিয়ে বরং সরকারের উপরে চাপ প্রয়োগ করুন যে আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার বিষয়টা, তাই না? আমি কয়েকটি কথা বলেছি, এই সবচেয়ে বড় চাপটা তো আপনারা দিতে পারেন। আমরা তো সেটা লিখিতভাবেই দিয়েছি, আমরা তো কথার কথা তা বলিনি, কিন্তু আমরা কিন্তু অফিসিয়ালি অন রেকর্ড আমরা কিন্তু বলেছি। আপনার এটার জন্য তো বলার কিছু নেই, ওনারা সংস্কারের কথা এত কিছু বলতে পারেন, 700-800 সংস্কার প্রস্তাব ওনাদের কাছে যেতে পারে, তার মধ্যে কি এটা ইনক্লুড হতে পারে না? ওনারা তো আমাদের থেকে অনেক বেশি দিব্য দৃষ্টি। আমি তো দলকানা, আমি তো বিএনপি করি, উনি তো এনসিপি করেন, ওনার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি, ওনার দলের একটা দৃষ্টিভঙ্গি থাকবে। আমরা দলের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি, ওনারা তো অন্তর্বর্তী সরকার। এখন আপনি যদি কোনো কথা বলেন, ওনাদের কিন্তু শরিকরা এখনও মনে করেন যে সরকারের মধ্যে আছেন, তাই না? আপনি তো দেশ থেকে দেখুন, সাবেক রাষ্ট্রপতি আপনার স্পিকার আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব চলে গেলেন, এই দায়িত্বটা কে নেবে? ওনাদেরও দায়িত্ব আছে, ওনাদের সহকর্মীরা, ওনাদের সতীর্থরা সরকারে আছেন, আপনি কাকে দোষ দেবেন? এই কারণে বলছি, বিএনপি তো আপনার বাইরের একটা অংশ, সরকারের কোনো অংশ না। বিএনপি আগেও বিরোধী দলে ছিল, বিএনপি তো আমি তো মনে করি যে এখনও বিরোধী দলের মধ্যে আছে। বিএনপি জনগণের কথা বলছে, জনগণের জন্য লড়াই সংগ্রাম আগেও করেছে, এখনও করবে। কিন্তু কথাটা হচ্ছে যে কাকে আপনি বাইর করবেন, কাকে আপনি বৈধতা দেবেন, কাকে আপনি নিষিদ্ধ করবেন, সেটা তো আপনার রাষ্ট্রযন্ত্রের মধ্যেই তো আছে। সেটা তো রাষ্ট্রযন্ত্রের নিয়ামক বা ভূমিকা যারা অবতীর্ণ আছেন তারা তো সব কিছুই করতে পারেন। আপনারা কেন অন্যদের উপরে নির্ভরশীল হচ্ছেন? জি, মিস্টার রাশনি ইমাম, অন্তর্বর্তী সরকার একটু আগের ধাপে অসীম ভাই বলছিলেন যে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য অনেক কিছু করানো হচ্ছে। উনি এরকম পূর্বাভাস করলেন আগামী 2-3 মাস এরকম অনেক কিছু হতে পারে এই অঞ্চলে। ফলে ধরেন আমাদের এখানে নির্বাচন একটা আলোচনা ছিল, মিয়ানমারের সঙ্গে করিডোর একটা আলোচনা ছিল। আমি মোটামুটি নিশ্চিত অসীম ভাই এগুলোকেই হয়তো মেন করতে চেয়েছেন। ফলে এই সমস্ত আলোচনা থেকে সরানোর জন্যই কি এখন এই কাজটা করা হলো, অথবা অন্তর্বর্তী সরকারকে আসলে অনেক চাপ থেকেই এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে কাজটা সেটি এখন করলে একদম বিচারের মাধ্যমে, ট্রাইব্যুনালের মাধ্যমে করা, যেহেতু তাকে বিচার পর্যন্ত তো চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেই হচ্ছে? জি, ধন্যবাদ। প্রথমে এই একটা অ্যাসপেক্ট আপনার প্রশ্নে, সেটাতে একটু জবাব দিতে চাইব যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সিদ্ধান্ত যদি অন্তর্বর্তীকালীন সরকারের রিঅ্যাক্টিভ হয় বা মব জাস্টিস প্রিভেইল করে, বা এখানে জড়ো হয়েছে, এখানে আন্দোলন করেছে, সাথে সাথে সরকার একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন, এটা কিন্তু অপটিক্সটা অত্যন্ত দুঃখজনক। কারণ এটা সরকারের উপর থেকে জনগণের আস্থা হারিয়ে যাবে। তাহলে মানে যেখানেই আন্দোলন করব, যেখানেই একটা গ্যাদারিং হবে, সেখানেই তারা রিঅ্যাক্টিভ হয়ে তারপরে একটা পদক্ষেপ নেবে। কারণ এই যে আওয়ামী লীগ ব্যান করার কথাটা, এটা তো তারা প্রোঅ্যাক্টিভলিও করতে পারতো। এতদিন তারা এটা নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে আইনের ব্যাখ্যা
বুঝে শুনে একটা রিজনেবল মানে যুক্তিসঙ্গত কারণে আওয়ামী লীগের উপরে এই ব্যানটা এটা তারা করেননি কেন প্রোঅ্যাক্টিভভাবে? এটা তো সবার মাথায় আওয়ামী লীগ ব্যানের কথাটা এসেছিল। হ্যাঁ, অনেকে এটার এগেনস্টে আর্গিউ করছিল, অনেকে ফরে, বাট এটা কিন্তু ওনাদের থেকে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। কিন্তু এখন হঠাৎ করে যখন এনসিপি, জামাত এবং ইসলামী কয়েকটা সংগঠন তারা মিলে আন্দোলন করলেন, রিঅ্যাক্টিভভাবে সরকার রিঅ্যাক্ট করে একটা পদক্ষেপ, এরকম একটা মেজার নিয়ে নিলেন। এটার অপটিক্সটা অত্যন্ত দুঃখজনক। অ্যাজ সিম্পল এজ দ্যাট। সরকার নিজে প্রোঅ্যাক্টিভলি করলে অপটিক্সটা বেটার হতো। কিন্তু কি কারণে করছে, এটা কি আমাদেরকে জনগণকে ডিস্ট্র্যাক্ট করার জন্য করছে কিনা বা ইলেকশন পেছানোর কোনো পায়তারা কিনা, এটা তো সরকারই বেটার ব্যাখ্যা দিতে পারবে। কিন্তু এতটুকু তো বলবো যে এখনো তো সুনির্দিষ্ট কোনো সময় আমরা পাইনি। আমরা শুনেছি যে ওই জানুয়ারি থেকে জুন, ওই রেঞ্জটাই তো এখনো আছে নির্বাচনের জন্য। সো সে কারণে অবভিয়াসলি অনেক ধরনের সন্দেহ বা প্রশ্ন তো মনে যাচ্ছে। আপনার কি এটা মনে আছে যে প্রফেসর ইউনূস নিজে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো চিন্তা তাদের মাথায় নাই? জি, প্রফেসর আসিফ নজরুল বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা সেটি করলেন। তাও কিভাবে করলেন? হ্যাঁ, যেভাবে হোক করলেন। ফলে এখন যদি আবার এরকম একটা দাবি হয় যে জুনের ভিতরে নির্বাচন আমরা চাই না, যদি সাইপ্রা আবার একটা অবস্থান নেয় যে নির্বাচন আমরা আরো 6 মাস পিছনে চাই, অথবা আমরা ডক্টর ইউনূসকে আরো 2 বছর চাই, তাহলে সেই কথাও কি সরকার রাখতে পারবে? আরেকটা দাবি এসেছে অলরেডি এটার পরে, সেটা হচ্ছে নতুন সংবিধান চাই। মানে এই দাবিটা ওনারা আগে থেকেই করছিলেন, কিন্তু এখন আজকে থেকে দেখলাম বেশ জোরে সোরে শুরু হয়েছে। গতকাল ওই দাবি ওনারা করতেই পারে রাজনৈতিক দল হিসেবে, এটা ওনাদের অধিকার। কিন্তু আমার কোয়েশ্চেনটা হচ্ছে, সরকার তো ভেবে চিনতে প্রোঅ্যাক্টিভভাবে মেজার্স নেওয়ার কথা, নাকি সবাই দাবি দিলেই মেজার্স নেবে, বা একটা দল বা 2-3টা দল দাবি দিলেই সরকার তখন একটা ডিসিশন নেবে? এই অপটিক্সটা অত্যন্ত দুঃখজনক, এতটুকুই আমি বলবো। জি, সাইফ মোস্তাফিজ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা এরকম ইঙ্গিত পাচ্ছি যে আরো দল নিষিদ্ধ করার দাবি আপনাদের রয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে থাকা যে সমস্ত দল, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদিনু, ওয়ার্কার্স পার্টি বা আওয়ামী লীগের অংশীদার যারা ছিলেন, তাদের কথা এনসিপির অভ্যন্তরে আলোচনা হচ্ছে বা জামাতের সঙ্গে আলোচনা হচ্ছে। ফলে আরো দল কি নিষিদ্ধ হতে পারে? এমনকি এই দাবিটা যখন কালকে রাতে অর্জিত হলো, তারপরে আমরা বিএনপিকে নিয়েও সেখানে স্লোগান শুনেছি যে আপনারা বলেছেন বিএনপি ভুয়া ভুয়া। বিএনপি দেশের এখন সবচেয়ে বড় এবং পুরনো রাজনৈতিক দল। ফলে এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সঙ্গে বিএনপিকে আপনারা কিভাবে মিলালেন, এবং এইটা কোনো আপনাদের এরকম দাবি নিয়ে আলোচনা হচ্ছে কিনা? আসলে দেখেন, এটা কিন্তু আমাদের থেকে কিন্তু আসেনি। এখানে কিন্তু আপামর জনতা ছিল, কোন একটা গ্রুপের থেকে হয়তো এসছে। তো আমি তার আগে প্রতিরোধ বা প্রতিবাদ করেননি। এখন এত জমায়েতের মধ্যে কি আমরা সব জায়গায় যে বলবো ভাই বিএনপির নামে কিছু বলবেন না, বিএনপি সব থেকে বড় দল? এটা তো আসলে হয় না। জনগণ যেটা বলবে সেটা তাদের রাইট। আমি আমার সেন্ট্রাল জায়গা থেকে আমি আসলে কি স্লোগান দিচ্ছি, কি বক্তব্য দিচ্ছি, এটা আসলে ম্যাটার করা উচিত। এখন কোন জায়গায় কি হঠাৎ করে বক্তব্য আসছে, সেটা তো সাথে সাথে গিয়ে আমাদের ঠেকানোটা সম্ভব না। তো আমি তার আগে কয়েকটা পয়েন্ট আমি করতে চাই যে আসলে আমার মনে হয় যে গভর্নমেন্ট আসলে প্রোঅ্যাক্টিভলি রিয়্যাক্ট বা কোনো কাজ করতে পারছে না। কারণ হচ্ছে যে আমাদের এই মানে গভর্নমেন্টের সাথে আমরা ঠিকভাবে সহযোগিতা হয়তো করতে পারছি না। যেই প্রধান রাজনৈতিক দলগুলো আছে, আপনি দেখেন প্রথম থেকে শুরু করে, মানে আপনাদের ব্যাখ্যা না গভর্নমেন্টের ব্যাখ্যা? এটা আমাদের ব্যাখ্যা আমি বলছি আর কি। সো আমার যেটা আর কি মনে হয় যে আমাদের জায়গা থেকে যখন আমরা দেখেছি যে যেই ইস্যুগুলো প্রথমে এসছে, চুপ্পুর ইস্যু যখন এসছে বা জুলাই ঘোষণাপত্রের ইস্যুগুলো যখন এসছে, তখন কিন্তু বিএনপির দিকেই সবাই তাকিয়েছিল। বা আমরাও চেয়েছি আসলে কোনো পক্ষকে অসন্তুষ্ট রেখে আমরা কোনো দাবি আদায় করতে চাই না। সেক্ষেত্রে আমরা বলেছি যে আমরা আসলে বিএনপি বা সবার একটা মানে কনসেন্সাসের ভিত্তিতে আমরা একটা দায় জায়গায় পৌঁছাতে চাই। কিন্তু সেখানে কিন্তু আমরা দেখেছি বিএনপি ওই সাপোর্টটা কিন্তু আমাদেরকে দেয়নি, বরঞ্চ সেই জায়গাগুলোতে কালক্ষেপণ করেছে এবং আরও জিনিসটা প্রক্রিয়াটা দীর্ঘ করেছে। তো সেই জায়গায় একটা জিনিসও কিন্তু আমরা সাকসেসফুলি পাই নাই। তো যখন এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো, তখন থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে বিএনপি সেই আন্তরিকতার জায়গাটায় যথেষ্ট অভাব আছে। এবং বিএনপি যে জায়গা থেকে পলিটিক্স করছে তার মানে ধ্যান জ্ঞান একটাই, যে আগামীকালকে আপনারা ইলেকশন দেন, দেশের সব মানে যত সমস্যা যা কিছু আছে আগামীকালকের মধ্যে বিএনপি ইলেকশনে আসলেই সেটা আসলে সমাধান হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের ইস্যুটা আমি যেটা মনে করি যে তাদের যেটা চিন্তাধারা, আমি এর আগেও বিভিন্ন টকশোতে আমার যারা সমালোচক ছিলেন তারা বলেছেন যে আওয়ামী লীগের কিন্তু একটা বড় ভোট ব্যাংক আছে
এই এত বড় একটা অংশকে বাদ দিয়ে কিন্তু আমরা এটা করতে পারি না, বা তাদের এটা কনসার্নের একটা জায়গা, যেটা আমি ফিল করি যে ওই ভোট ব্যাংকটা আসলে তারা চিন্তা করছে যে তারা কিভাবে ক্যাশ করতে পারে। তো আমি মনে করি যে মানে গত 7 জানুয়ারি যে ইলেকশন, সেখানে কিন্তু ভোট কাস্ট হয়েছে কিন্তু সর্বোচ্চ 7%, 4 to 7%। তো আওয়ামী লীগের যদি এত বড় ভোট ব্যাংক থাকে, তারা তো ভোট দিতে যেত। আওয়ামী লীগেরও যারা ভোটার ছিল তারা কিন্তু আর আওয়ামী লীগকে ট্রাস্ট করে না। এই এতদিনের যে সহিংসতা, 2009 সালের যে মানে পিলখানার হত্যাকাণ্ড, 2013 সালের যে শাপলা, এরপরে হচ্ছে যে মোদি বিরোধী আন্দোলনে যে আওয়ামী লীগের ভূমিকা, এবং এই জুলাই যে তরতাজা আমাদের স্মৃতি, সেই জায়গাগুলোতে কিন্তু আওয়ামী লীগও যারা করতো আসলে তারা কিন্তু প্রকৃতপক্ষে এখন আর কেউ আওয়ামী লীগ সাপোর্ট করে না। তো বিএনপি যে এই কোয়েশ্চেনগুলো নিয়ে চিন্তা করে এবং বলছে যে আমরা লিখিত দিয়েছি, আমরা কেন শাহবাগে যাব, তারা কিন্তু অলরেডি তাদের যে টোন, তারা অলরেডি গভর্নমেন্টে চলে এসছে এবং তারা এগুলো আসলে কেয়ার করে না। তারা অলরেডি গভর্নমেন্টে। নির্বাচন ছাড়া আসলে কি আর কোনো সমাধানের পথ আছে সাইফ? না, অবশ্যই নির্বাচনে তো আমরা তো নির্বাচনের বিপক্ষে না। মৌলিক সংস্কারের চাওয়া বা আমরা যে সংস্কারের কথাগুলো বলছি, সেটাকে আমরা বলছি যে আমরা ইলেকশন একদমই চাই না। যে সময়সীমা দেওয়া হয়েছে ডিসেম্বর টু জুন, আমরা তো বলছি যে এই সময়সীমার মধ্যে আপনারা এই কাজগুলো করে আপনারা নির্বাচনে যান। আমরা তো নির্বাচনের বিপক্ষে না। আমরা একটা রাজনীতির দল হিসেবে আমরাও তো চাইবো মানে নির্বাচনের মাধ্যমে একটা মানে নতুনভাবে পাওয়ার সিস্টেমটা ডেভেলপ করুক। কিন্তু তার আগে যেই নির্বাচন কমিশন আছে, সেগুলো সংস্কার ছাড়া তো আমরা এই পুরনো রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যাচ্ছি। সেক্ষেত্রে তো এই বিগত সময়ে যে 3টা অবৈধ নির্বাচন হলো, বা বিগত সময়ে পুলিশ সংস্কার কমিশনের যে জায়গাগুলো থেকে পুলিশ যেভাবে কাজগুলো করেছে, সেগুলো তো আমরা চেঞ্জ না করে তারা তো দেখবে যে আচ্ছা সব থেকে, তারা যে বললো যে সব থেকে বৃহৎ যে রাজনৈতিক দল বা পাওয়ার যে যারা অলরেডি চলে এসছে এরকম একটা ভাব, তো সেই জায়গায় তো তারা তাদেরকে সাপোর্ট করার জায়গা তো তৈরি হয়েছে। রাজনৈতিক দলকে নিষিদ্ধের দাবি আছে আপনাদের? আমাদের জায়গা থেকে জাতীয় পার্টি এবং অন্যান্য যে তাদের অঙ্গ মানে সাপোর্টিভ যে দলগুলো ছিল, তাদের বিপক্ষেও আমাদের এরকম একটা চিন্তা আছে। তবে দলীয়ভাবে এখন আমাদের কোনো সিদ্ধান্ত আসেনি, তবে আমাদের এই সিদ্ধান্তটা আসতে পারে। জি, আমরা আবার একটা বিরতি নিই। আওয়ামী লীগ নিয়ে অসীম ভাই, আসলে কি বিএনপি খানিকটা দ্বিধান্বিত? যদিও আমরা জানি যে সবচেয়ে বেশি মামলা আপনারা খেয়েছেন, সবচেয়ে বেশি গুম বলেন, নির্যাতন বলেন, খুন বলেন, দেশ থেকে পালানো বলেন, সব কিছুর শিকার আওয়ামী লীগের কাছ থেকে সবচেয়ে বেশি বিএনপিকে হতে হয়েছে প্রধান বিরোধী দল হিসাবে। কিন্তু এখন এসে যে রেটরিকটা দাঁড়ালো, বা এনসিপি নেতৃবৃন্দ বা অন্যরা যেটা বলছেন যে আপনারা কোনোভাবে আওয়ামী লীগকে বাঁচাতে চান, অথবা আওয়ামী লীগকে নিয়ে একদমই দ্বিধায় আছেন, নাকি এটি তারা যে শুরুতে বলেছিল যে এক ফ্যাসিস্টকে সরিয়ে আর এক ফ্যাসিস্টকে আমরা ক্ষমতায় আনতে চাই না বিএনপিকে মেন করে, নাকি সেই কারণে বিএনপি খানিকটা উদ্বিগ্ন, সেই প্রসঙ্গে কথা বলবো আমরা। দর্শক, তার আগে আবারও বিরতি নিয়ে ফিরছি একটু পরে। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা কথা বলছি সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে। ব্যারিস্টার নাসিরুদ্দিন আসলে আপনার কাছে প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ নিয়ে কি বিএনপি খানিকটা দ্বিধান্বিত, নাকি আসলে বিএনপি একটু ভয়ও পাচ্ছে? কারণ বড় বা মূলধারার রাজনৈতিক দলগুলো যদি কোনো কারণে একটু পিছিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বিএনপির জন্য গ্রাউন্ডটা খানিকটা কঠিন হয়। না, আমি একটা জিনিস মনে করি যে আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল বিএনপির কাছে ম্যাটার করে না। তার কারণটা কি? বিএনপির রাজনীতিটা করেছে। বিএনপি দেশের জন্য রাজনীতি করেছে, জনগণের জন্য রাজনীতি করেছে। জনগণ যদি মনে করে যে হ্যাঁ বিএনপি সঠিক পথে আছে, জনগণ বিএনপিকেই চুজ করবে। এখানে আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল, জামাত ইসলাম কিংবা এনসিপি কিংবা অন্যান্য অপরাপর দলগুলো আছে, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু বিএনপির রাজনীতিটা নির্ভর করে না। অর্থাৎ একটা সময় ছিল যে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতির উপরে কিংবা অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতির উপরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। সেটা হয়েছিল কখন? 1991 সালে। 91 সালের ওই নির্বাচনটা যদি না হতো, বাংলাদেশের পলিটিক্যাল একটা মিথ ছিল যে আওয়ামী লীগই সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল। যার কারণে দেখুন, যখন 90 সালে এরশাদ পতনের পর সবাই ধরে নিয়ে শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো, তখন কিন্তু একটা কথা এসেছিল, সেটা অবশ্য আমি বলবো যে জামাত ইসলাম বলেছিল যে পরবর্তী নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত। আওয়ামী লীগ কিন্তু ভেহিমেন্টলি সেটা অপোজ করেছিল, কারণ আওয়ামী লীগ ধরেই নিয়েছিল এদেশে আওয়ামী লীগ বাদে অন্য কোনো দল ক্ষমতায় আসবে না। দেখুন, বিএনপি কিন্তু সিরাতুল মুস্তাকিমের মতোই কিন্তু চলেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি জনগণের জন্য আন্দোলন করেছেন, দেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, এবং একটা পর্যায়ে ওনার যে আপসীন ভূমিকা ছিল 9 বছর কিন্তু উনি এক লাইনে কথা বলেছেন। আওয়ামী লীগ, জামাত তারা কিন্তু এরশাদকে এন্ডোর্সমেন্ট দিয়েছে। জামাত ইসলাম কিন্তু 86 সালে কিন্তু দাড়িপাল্লা নিয়ে নির্বাচন এরশাদের সময় করেছে,
এবং সেটাকে সহযোগিতা দিয়েছে কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ। বিএনপি কখনো জামাতকে আপনার পৃষ্ঠপোষকতা করেনি। জাতীয় সংসদের মনে করেন যে সংসদ সদস্য হিসাবে এন্ডোর্সমেন্ট দাঁড়িপাল্লা নিয়ে জামাত পেয়েছে, এরশাদের সময় সহযোগিতা করেছে বাংলাদেশের আওয়ামী লীগ। বিএনপি কিন্তু জনগণকে নিয়েছিল, বেগম খালেদা জিয়া কিন্তু জনগণের সঙ্গে ছিল। আপনাদের সময় তারা মন্ত্রী হয়েছে। আমি আপনাকে বলি, আপনি যদি এই কথাটা বলেন, আমাদের 2001 সালে তারা মন্ত্রী হয়েছে। তার আগে যে নুরু রাজাকার, সে তো 96 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসে তখন তো মন্ত্রী হয়েছিল। তো তাহলে সে কথাটা বলা হয় না, বলা হয় 2001 সালের কথা। 96 সাল বাদ দিয়ে আপনি 2001 সালে চলে আসেন। ওই বিতর্কটাতে এই জন্য না যাওয়াটাই ভালো। এটা কিন্তু রেটরিক হয়ে গেছে, মানে সবাই উদাহরণ দেয় যে বিএনপি আপনার দিয়েছে। আমার জোটে ছিল, আমি তো অস্বীকার করছি না, আমি তার সঙ্গে জোট করেছি প্রকাশ্যে। আমি তো প্রকাশ্যে করেছি, আমি প্রকাশ্যে করেছি 4 দলীয় জোট করেছি। আমি 4 দলীয় জোট করেছি। জোট করার পরে জনগণ ভোট দিয়েছে। আমি লুকিয়ে ছাপিয়ে তো করিনি। তাহলে আপনি কেন বলবেন এখন কি ভোট নিয়ে বিরোধ বাড়ছে জামাতের সঙ্গে বা এনসিপির সঙ্গে? আমি তো তা মনে করি না। দেখুন, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। আগামীকাল এই জামাত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধবে না আমি বলতে পারবো না। বিএনপি জামাতের সঙ্গে জোট বাঁধবে না, কিংবা এনসিপির সঙ্গে গাঁটছাড়া হবে না, এটা আমি কেউ কখনো বলতে পারবো না। কারণ পলিটিক্সে কখনো কোনো কিছু শেষ নেই। আমি 2-1টা ইস্যুর কথা একটু বলি। যে বিএনপিকে দোষারোপ করা হয় যে চুপ্পু সাহেবের পদত্যাগ নিয়ে বিএনপির একটা অনীহা ছিল এক ধরনের। কবে আপনারা চুপ্পু সাহেবের পদত্যাগটা চাইলেন? 5ই আগস্ট হাসিনা পালিয়ে গেলেন। যেখানে সরকার প্রধান পালিয়ে গেলেন, আপনি রাষ্ট্রপ্রধানের ব্যাপারে কোনো কথা বললেন না। 5 মাস না 6 মাস পরে আপনার মনে হলো সর্বনাশ, ভুল হয়ে গেছে, বদমাইশ তো ওখানে রয়ে গেছে। মানে আপনাদের কথার উনি বাংলাদেশের এখনো মহামান্য রাষ্ট্রপতি। আমি বলছি যে ওনাদের ইন্টেনশনটা এরকম যে উনি তো রয়ে গেল। এটা হলো একটা কথা, এতদিন পরে বললেন। আপনি নির্বাচনের কথা বললেন, নির্বাচনের সংস্কারের কথা বললেন। আমার মনে হয় আমি বোধহয় প্রথম বলেছিলাম যে বেহায়ার মতো নির্বাচন কমিশন বসে আছে, যেখানে যে নির্বাচন কমিশন যাদের ক্রীড়নক হিসেবে বছরের পর বছর কাজ করে এসছেন, জনগণকে ধোঁকা দিয়েছেন। 18 বছরের যুবক 28 বছর হয়ে গেছে, কোনোদিন ভোট দিতে পারেনি। সে নির্বাচন কমিশন আপনার বহাল তবিয়তে বসেছিল। 4 মাস পরে তারা পদত্যাগ করেছে। আপনি যদি তাদেরকে ডে 1 থেকে পদত্যাগ করাতেন, আমরা গণতান্ত্রিক অভিযাত্রায় অন্তত 4 মাস আগে যেতে পারতাম। তো আমার কথাটা হচ্ছে যে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স ইনকনভিনিয়েন্স বলে আমরা একটা কথা বলি, মানে আমাদের এই কোর্টে আদালতের ভাষায়, তাই না? আপনার যখন সুবিধা হবে তখন আপনি বলবেন, আপনি যখন উপলব্ধি করলেন না তখন আপনি চেপে গেলেন। দোষারোপ করার সময় কাকে বললেন? আমাকে করলেন, জনগণকে করলেন। আমাকে করা মানে আমি বলবো যে জনগণকে করলেন। তো তার আগ পর্যন্ত আপনার কখনো বোধোদয় হয়নি যে এটা করাটা উচিত ছিল ডে 1-এ। আপনি যখন নাটের গুরুকে আপনি সরিয়ে দিতে পারলেন, তাহলে আপনি কেন পঙ্গপালকে সরাতে পারলেন না? পরিষ্কার। রাশনিমা, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে ভোট নিয়ে কি দলগুলোর ভিতরে খানিকটা বিরোধ বাড়ছে? বিশেষ করে একটু আগে আপনি নির্বাচনের সময়সীমা নিয়ে বলছিলেন, সেই সময়সীমা ইস্যুতেও কি দলগুলো একমত, অথবা ভোটের আলোচনাটা কি খানিকটা পিছিয়ে যাচ্ছে কিনা? জি, এখন তো এত অন্যান্য আলাপ আলোচনা শুরু হয়েছে, এতগুলো বিষয়বস্তু চলে এসছে, হঠাৎ করে কিন্তু আমরা নির্বাচন নিয়ে এটলিস্ট কিছুদিন ধরে কোনো আলাপ আলোচনা দেখছি না। তাই আপনার এর আগে যে প্রশ্নটা আমাকে করেছিলেন যে এটা কি ইচ্ছেকৃতভাবে করা হয়েছে কিনা, যে নির্বাচন থেকে সরে আসার জন্য, নাকি জাস্ট অর্গ্যানিক্যালি জিনিসটা হয়েছে। সো হ্যাঁ, প্রশ্নটা তো জাগছেই মনে, বিশেষ করে এখনও কোনো সুনির্দিষ্ট ডেট দিচ্ছে না নির্বাচনের। অ্যান্ড সব দলগুলো তো অ্যালাইন্ড না নির্বাচনের সময়সীমা নিয়ে। এটা তো খুব স্পষ্ট যে কারা নির্বাচন চাচ্ছে, কারা আপাতত বা সুদূর ভবিষ্যতে চাচ্ছেন না। সো ওখানেও তো অ্যালাইন্ড না এখন। আর সরকারের নিরপেক্ষতা নিয়েও অনেক ধরনের প্রশ্ন আসছে, যে সরকার মনে হচ্ছে আপাতত কিছু দলের আন্দোলনে রেসপন্ড অনেক বেশি করছে, অন্যান্য দলের গুলোতে অত হয়তো প্রাধান্য দিচ্ছেন না। সো সরকারের নিরপেক্ষতা সো ফার এজ ইলেকশনস আর কনসার্ন, সেটা নিয়েও অনেক ধরনের প্রশ্ন তো আসাটা স্বাভাবিক। তাহলে জাতীয় ঐক্যমত্যটা হলো কোথায়? জাতীয় ঐক্যমত থেকে তো আমরা অনেক আগেই মানে পার করে চলে এসেছি আনফর্চুনেটলি। মানে পতনের পরপর যে একটা ঐক্যমতের জায়গায় সৃষ্টি হয়েছিল, এখন তো আমরা একেবারেই ওই জায়গায় নেই। এখন তো মেজর বড় বড় ইস্যুগুলোতে আমরা একেবারেই কোনো ধরনের ঐক্যমত নেই। যেরকম সংবিধান পুনর্লেখন না সংশোধন, এখানে অ্যাটলিস্ট পার্টিগুলোর মধ্যে ঐক্যমত নেই।
তারপরে নির্বাচন নিয়েও যে নির্বাচনের সাথে যে পিট করা হচ্ছে ন্যায় বিচারকে, পিট করা হচ্ছে সংস্কারকে, এখানেও তো কোনো ধরনের ঐক্যমত নেই। সংস্কার এবং নির্বাচন এই দুটোকে আপনি কখনো মানে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে পারেন না, কারণ সংস্কার তো চারটিখানি ব্যাপার না, সংস্কার একটা অনগোয়িং প্রসেস। ইটস নট যে আমি 5টা সংস্কার করব সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা অনগোয়িং প্রসেস, এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। অ্যান্ড খুব ভেবে চিন্তে সংস্কার করা উচিত। আজকে দাবি করেছি, কালকে একটা নতুন আইন হয়ে গেল, এটা উইল ফল ফ্ল্যাট অন ইটস ফেস, এটা পুরো কাউন্টার প্রোডাক্টিভ হবে। আরেকটা লাস্ট বলি, যে আরেকটা যেটা করা হচ্ছে যে বিচার আগে নির্বাচন পরে, এটাও তো মানে যাদের আইন সম্পর্কে বিন্দুমাত্র ধারণা আছে বা বিচার ব্যবস্থা সম্পর্কে, এটা বলতেই পারে না, কারণ একটা বিচার প্রক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক টাইম কনজিউমিং ব্যাপার, বছরের পর বছর অপেক্ষা করতে হবে। সুষ্ঠু বিচার যদি চাই, সুষ্ঠু তদন্ত যদি চাই, তড়িঘড়ি করে বিচার করা তো আমরা আওয়ামী লীগ আমলেও দেখেছি, আইসিটি ট্রায়ালসগুলো যেভাবে করা হয়েছে, এটা প্রশ্নবিদ্ধ ছিল পুরোপুরি। তো আমরা তো ওই ট্রায়ালস চাই না, আমরা সময় নিয়ে সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই। তো তার জন্য সময় লাগবে। নির্বাচন ছাড়া ততদিন বসে থাকবো যেটা আমরা ক্লেম করছি ইন আ ডেমোক্রেসি। জি, সাইফ মুস্তাফিদ, আপনার কাছে শেষ প্রশ্ন, তাহলে এনসিপির পাশে নির্বাচন বলেন, আপনার নিজের ভাষায় প্রেসিডেন্টের অপসারণ বলেন, সংবিধান পুনর্লিখন, সংস্কার, অনেক ইস্যুতেই বিএনপি পাশে নাই। এনসিপির পাশে তাহলে আছে কে? মূলত আমাদের একটু ডানপন্থী দলগুলো, বিশেষ করে জামাত, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম, তারা। তাহলে আপনারা যে নিজেদের একটা মধ্যমপন্থী চরিত্রের কথা বলছিলেন, সেখান থেকে সরে আপনারা কি কট্টর ডানের দিকে যাচ্ছেন? না না, ডেফিনেটলি না। আমরা আসলে মধ্যমপন্থা যে রাজনীতির কথা বলছি সেটাতেই আছি, এবং আমরা কোনো দলকে সাথে নিয়ে আগাচ্ছি না। আমরা সাথে নিয়ে আগাতে চাই সাধারণ জনগণকে। যে জুলাই গণঅভ্যুত্থানটা আমরা যেভাবে সব আপামর জনতাকে নিয়ে করেছিলাম, সেভাবে আমরা আগাচ্ছি। এখানে যে গণঅভ্যুত্থানে তো বিএনপি আপনার সঙ্গে ছিল, জামাত আপনার সঙ্গে ছিল। হ্যাঁ জি ছিল। এখন যে দল আসতে চাবে তারা থাকতে পারে, এখানে আলাদা করে কারণ কোনো দলের সাথে ঐক্যজোট করা, সেটার দিকে আমরা আসলে চাই না। আমরা এককভাবে আসলে প্রত্যেকটা ইস্যু ভিত্তিক জায়গাগুলো যেগুলো আসলে জনগণের চাওয়া আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। আর অসীম ভাইয়ের একটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই, 5 আগস্টের পরে যখন যে ক্রাইসিস মুভমেন্টটা ছিল, তখন কিন্তু তারেক জিয়া সাহেব বা বিএনপির যারা মানে উচ্চ লেভেলের যারা মানে নেতৃত্বস্থানীয় জায়গা যারা ছিলেন, তাদের সাথে কিন্তু আলোচনা করা হয়েছিল। তো সেখানে কিন্তু তারা চাইলে আমরা মানে জাতীয় সরকারের কথা যেটা বলছি, তারা কিন্তু দিতে পারতো। সেই জায়গাগুলোতে কিন্তু তারা একমত পোষণ করেনি। তারা চেয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট হবে, দ্রুত একটা নির্বাচন দিয়ে তারা আবার ক্ষমতায় চলে আসবে। তো ব্যাপারটা হয়েছে আপনার 90 থেকে যখন দেখতে পাবেন যে রাজনৈতিক দলগুলো চেয়েছে, মানে আপনারাও তো সেই চাওয়ায় কনভিন্স হয়েছেন। হ্যাঁ, আমরা দেখেন, আমরা তো সেই সময় তো কোনো বড় কোনো রাজনৈতিক দল না। আমাদের যারা স্টুডেন্ট, যারা ফ্রন্ট থেকে লিড দিয়েছে, আমরা তখন একসাথে একটা সংগঠিত হচ্ছি। তো সেই জায়গা থেকে ধরেন আমাদের একটা জি, তখন তো আপনারা আমার কাছে মনে হয় আরো শক্তিশালী ছিলেন। মানে শেখ হাসিনার মতো বিশাল এক সাম্রাজ্যের পতন হয়েছে আপনাদের হাত ধরে, কিন্তু আমরা এককভাবে কোনো রাজনৈতিক দল ছিলাম না। বিএনপির মতো এত বছর ধরে একটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত কিন্তু আমাদের কাছে অবশ্যই তখন ম্যাটার করে, এবং এখনও ম্যাটার করে। আমরা কিন্তু তখন থেকে আমরা চেয়েছি যে বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের চিন্তার সাথে আমরা একমত পোষণ করে একটা সিদ্ধান্তের দিকে যাব। কারণ এখানে আমরা আর কোনো বিভাজন চাই না। বিএনপি, জামাত বা অন্যান্য যে বামপন্থী যে রাজনৈতিক দলগুলো ছিল, তারা সবাই মিলে কিন্তু আমরা এই আন্দোলনটা সফল করেছি। তো সেই জায়গা থেকে প্রথমেই একটা ঐক্যের ফাটল কিন্তু আমরা ধরাতে চাই না। সেখানে আমরা চেয়েছি যেন ঐক্যটা থাকে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পূর্বের ন্যায় যে ছাত্র জনতা আন্দোলনগুলো করে দিবে, তারা আসলে সেটা জাস্ট নিবে এবং ক্ষমতায় বসে যাবে, এবং পরে দোষারোপ করবে যে না আপনারা তো চান নাই, আপনারা তো তখন তো বলেন নাই। তো আমাদেরই দায় যে লাশ ফেলতে হবে আমাদেরকে, আমাদের মরতে হবে। তারা এসে ডিসিশন মেকিং করবে, হ্যাঁ আচ্ছা আমি প্রধানমন্ত্রী, আপনি এটা হন ওইটা হন, এইভাবে তারা আসলে এই ক্ষমতার যে পালা বদলটা, এটা এই রাজনৈতিক যে দলগুলো সেটা চায়। তো এই পরিপ্রেক্ষে এই জায়গাগুলো থেকে কিন্তু এনসিপির আসলে জন্ম। এনসিপি আমরা কিন্তু কখনোই চিন্তা করিনি যে ছাত্ররা বা আমাদের যে তরুণ প্রজন্ম আছে, তারা একটা নতুন রাজনৈতিক দলের চিন্তা করবে। তো এই ক্রাইসিস মোমেন্টগুলোর জন্যই কিন্তু আসলে আমরা এই জায়গাটায় এসেছি। অনেক অনেক ধন্যবাদ এস এম সাইফ মুস্তাফিজ, ধন্যবাদ ব্যারিস্টার রাশনা ইমাম, ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন সবাই। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।